70 দশকের এক বৃষ্টি ভেজা বিকেল। জায়গাটা উত্তরবঙ্গের শিলিগুড়ি। একটু কল্পনা করা যাক, কনকনে ঠান্ডা হাওয়া আর একটানা বৃষ্টির বুক চিরে একটা গাড়ি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে একটি পুরনো ব্রিটিশ আমলের হোটেলের দিকে। আজকের এই আলোচনায় আমরা এমন এক সত্য ঘটনার পাতা উল্টাতে যাচ্ছি যা শুনলে আক্ষরিক অর্থে গায়ে কাটা দিয়ে উঠবে। এটা এমন এক মানুষের গল্প যিনি পেশায় ছিলেন একজন বিচারক, যার কাজই ছিল ন্যায়ের দণ্ড হাতে অপরাধীর বিচার করা। কিন্তু সেই মানুষটি নিজেই যখন এক ভয়ঙ্কর অপরাধের জন্ম দেন, ইতিহাসও যেন থমকে দাঁড়ায়। চলুন সেই শিহরণ জাগানো রহস্যে একেবারে গভীরে প্রবেশ করি। বিকেল ঠিক 5টা। পুলিশের গাড়িটি গিয়ে দাঁড়াল সাভয় হোটেলের সামনে। ধুবড়ী পুলিশের অফিসার ইনচার্জ DN কোহলি, সাথে ডিআইজি পদমর্যাদার অফিসার বরদাচরণ শর্মা এবং অপর এক অফিসার অপূর্ব। তাদের গন্তব্য হোটেলের 3 নম্বর রুম। প্রাচীন সেই হোটেলের আধো অন্ধকার করিডোর ধরে 3 জোড়া বুটের খটখট আওয়াজ এগিয়ে চলল। কিন্তু 3 নম্বর রুমের সামনে গিয়েই তারা থমকে গেলেন। গোটা করিডোরে তখন এক অদ্ভুত শ্বাসরুদ্ধকর নীরবতা। সেই নিস্তব্ধতা ভেঙে অফিসার কোহলি দরজায় টোকা দিলেন। ভেতর থেকে দরজা খুলে দিলেন 58 বছর বয়সী এক শিণ্ডকায় বৃদ্ধ। ইনি আর কেউ নন, আসামের ধুবড়ী জেলা আদালতের অবসরপ্রাপ্ত প্রবল পরাক্রমশালী জাজ উপেন্দ্রনাথ রাজকুয়া। জজ সাহেবকে দেখেই অফিসার কোহলি সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, পরিবার কোথায়? প্রশ্নটা শোনা মাত্রই জজ সাহেবের ফ্যাকাশে মুখটা যেন আরও সাদা হয়ে গেল। তিনি আমতা আমতা করে কিছু একটা মিথ্যে বলার চেষ্টা করছিলেন, কিন্তু ডিআইজি বরদাচরণ, যিনি জজ সাহেবের নিজের শ্যালক, তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। চিৎকার করে উঠলেন। দীর্ঘ কয়েক মাস ধরে তিনি পাগলের মতো তার বোন আর ভাগ্নিদের খুঁজছেন। পালানোর আর কোনো পথ নেই বুঝতে পেরে রাজখোয়া কাপা কাপা হাতে একটা কাগজ আর কলম তুলে নিলেন। উপস্থিত সবাই ভেবেছিল তিনি হয়তো কোনো গোপন ঠিকানা লিখবেন, কিন্তু না, তিনি অসমীয়া ভাষায় কেবল একটা লাইন লিখলেন। লাইনটা পড়ার পর বরদাচরণের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। লেখা ছিল, পুতুলি, লিনু, লুনা আর বন্টু, তারা কেউই আর এই পৃথিবীতে নেই। প্রথম অধ্যায়, একটি নিখুঁত পরিবারের বিভ্রম। চলুন দেখে নেওয়া যাক এই বিচারকের দ্বৈত সত্তার গল্পটা আসলে কি ছিল। সমাজের চোখে উপেন্দ্রনাথ রাজখোয়া ছিলেন একজন আদর্শ মানুষ, একটা রোল মডেল। পড়াশোনায় গোল্ড মেডেলিস্ট, এক অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কোর্টে যখন তিনি বসতেন, বড় বড় ডাকাবুকো উকিলদেরও ঘাম ছুটে যেত। স্ত্রী পুতুল আর 3 মেয়েকে নিয়ে তার ছিল একেবারে ছবির মতো নিখুঁত এক সংসার। কিন্তু এই নিখুঁত ছবির পেছনেই লুকিয়েছিল এক বিশাল ফাটল। স্ত্রী ও কন্যারা যখন রহস্যজনকভাবে উধাও, তখন এই সম্মানিত জজকে দেখা যাচ্ছে বাথরুমে ঢুকে নিজের রক্তমাখা কাপড় নিজে কাচতে। এই যে অদ্ভুত দ্বৈত সত্তা, এটাই এই মামলার সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ঙ্কর রহস্য। দ্বিতীয় অধ্যায়, পদ্মলিলির কবর। শুরু হচ্ছে এক অদ্ভুত আর গায়ে কাটা দেয়া প্রস্তুতি। বদলি হয়ে ধুবড়ীতে আসার পর জজ সাহেবের ঠিকানা হয় ব্রহ্মপুত্র নদের ধারের ব্রিটিশ আমলের এক বিশাল রাজকীয় বাংলো। অবসরের ঠিক আগে হঠাৎ করেই তার বাগান করার এক অদ্ভুত শখ জাগল। একদিন পিয়ন বিগুনকে ডেকে বেডরুম লাগোয়া জায়গায় অস্বাভাবিক রকমের গভীর গর্ত করতে বলেন তিনি। কারণ হিসাবে জানান, কোচবিহার থেকে আনা বিশেষ লোটাস লিলি বা পদ্মলিলির শেকড়ের জন্য নাকি এই গভীরতাটা খুব প্রয়োজন। স্ত্রী পুতুল গর্ত দেখে ভয় পেয়ে তা ভরাট করে দিলেও জজ সাহেব রেগে গিয়ে আবারও তা খোঁড়ান। শুরু হয় বাগানের আড়ালে এক ভয়ঙ্কর প্রস্তুতি। এরপর ঘটনা প্রবাহ খুব দ্রুত এক অদ্ভুত অন্ধকারের দিকে এগোতে থাকে। 1970 সালের জানুয়ারি মাসে খোঁড়া হল সেই গভীর গর্তগুলো। 10 ফেব্রুয়ারি বাড়িতে বেশ ধুমধাম করে সরস্বতী পুজো হল, কিন্তু ঠিক পরের দিন সকালে স্ত্রী পুতুল আর বড় মেয়ে লিনু উধাও। জজ সাহেব সবাইকে জানালেন তারা গুয়াহাটিতে গেছে। এরপর হোস্টেল থেকে ছোট 2 মেয়েকেও ডেকে পাঠানো হয়, আর 2 দিন পর তারাও নিখোঁজ। মাসের পর মাস আত্মীয় স্বজনদের কাছে অবলীলায় একটুও না কেঁপে মিথ্যা বলে গেছেন এই সম্মানিত বিচারক। ভাবা যায়? তৃতীয় অধ্যায়, ভয়ঙ্কর আবিষ্কার। শুরু হল পুলিশের তল্লাশি। মে মাস গুড়িয়ে জুলাই চলে এলো। ডিআইজি বরদাচরণ যখন বুঝতে পারলেন তার বোন ও ভাগ্নিরা কোথাও যায়নি, তিনি আর দেরি না করে নিজেই ধুবড়ীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। শুরু হল তল্লাশি। পুলিশ যখন জজ সাহেবের সেই নিস্তব্ধ বাংলোতে পৌঁছল, সবার প্রথমে তাদের চোখে পড়ল সেই নতুন তৈরি করা বাগান। তুমুল বৃষ্টির মধ্যেই কোদাল আর শাবল নিয়ে মাটি খুঁড়তে শুরু করল পুলিশ। কয়েক ফুট নিচ থেকেই বেরিয়ে এলো একগোছা হাড়গোড় আর পচে যাওয়া শাড়ির টুকরো। 2টি গর্ত থেকে একে একে উদ্ধার হল মোট 4টি মানুষের কঙ্কাল। চতুর্থ অধ্যায়, এক অন্ধকার স্বীকারোক্তি। এবার সামনে এলো জজ সাহেবের খাস পিয়ন উমেশ বৈশ্য। রাজখোয়া নিজে একটা শব্দ উচ্চারণ করছিলেন না,
কিন্তু ধুবড়ী থানার অন্ধকার লকআপে ঘণ্টার পর ঘণ্টা জেরার পর একেবারে ভেঙে পড়ে পিয়ন উমেশ বৈশ্য। কাঁপতে কাঁপতে সে উন্মোচন করে সে রাতের সেই নারকীয় পরিকল্পনা। 10ই ফেব্রুয়ারির রাত 2:30টা। প্রথম ধাপে রাজখোয়া নিজের বিচার বিভাগীয় ক্ষমতার ভয় দেখিয়ে উমেশকে বাধ্য করেন এই কাজে সাথ দিতে। দ্বিতীয় ধাপ, একটা ভারী লোহার রড নিয়ে ঘুমন্ত স্ত্রী ও বড় মেয়ের মাথা নির্মমভাবে চূর্ণ করে দেন তিনি। আর তৃতীয় ধাপে মৃতদেহ থেকে সমস্ত গয়না খুলে পরিচয় মুছে ফেলা হয় এবং উমেশকে দিয়ে সেই গর্তে মাটি চাপা দেওয়া হয়। একদম একই কায়দায় খুন হয় বাকি 2 মেয়েও। পুরো ব্যাপারটা কতটা ঠান্ডা মাথার ছিল একবার চিন্তা করে দেখুন। তো এই পুরো ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এত নিখুঁত পরিকল্পনার পরও রয়ে যায় একটিমাত্র ভুল। জজ সাহেব মৃতদেহ থেকে সব গয়না সরিয়ে নিলেও অসাবধানতাবশত স্ত্রী পুতুলের আঙুলে থেকে যায় একটিমাত্র সোনার আংটি। তিনি হয়তো ভেবেছিলেন মাটির নিচে এগুলো চিরকালের জন্য হারিয়ে যাবে, কিন্তু এই একটা আংটি পুলিশের কাছে সবচেয়ে বড় ফরেন্সিক অস্ত্র হয়ে দাঁড়ায় এবং তাদের পরিচয় নিশ্চিত করে। প্রকৃতির বিচার হয়তো একেই বলে, কিন্তু প্রশ্ন হল কেন? সারা জীবন যিনি অপরাধীদের বিচার করেছেন তিনি কেন এমন একটা কাজ করলেন? রাজখোয়া নিজে এই বিষয়ে শেষ দিন পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করেননি। তবে প্রধানত 2টো তথ্য উঠে আসে। প্রথমটা হল কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক। স্থানীয়দের মতে অবসরের পর অতিপ্রাকৃত ক্ষমতা লাভের নেশায় কাছের মানুষদের বলিদানের পথ বেছে নিয়েছিলেন তিনি। দ্বিতীয় তত্ত্বটি হল অনার কিলিং। হয়তো মেয়েদের আধুনিক জীবনযাপন তার আভিজাত্যের অহংকারে আঘাত করেছিল। অবশ্য প্রমাণের অভাবে এই খুনের আসল কারণ আজও এক অমীমাংসিত রহস্য। এখানে বলে রাখা ভালো, আমাদের এই বিশ্লেষণে আমরা কোনো নির্দিষ্ট তত্ত্বকে সমর্থন করছি না, কেবল প্রাপ্ত সূত্র ও সামাজিক ধারণাগুলোই নিরপেক্ষভাবে তুলে ধরছি। পঞ্চম এবং শেষ অধ্যায়, এক ভীতিকর উত্তরাধিকার। আসামির কাঠগড়ায় খোদ বিচারক। 1973 সালে গোয়ালপাড়া সেশন কোর্টে তৈরি হয় এক অভূতপূর্ব দৃশ্য। যে এজলাসে একসময় রাজখোয়া নিজে বিচারক হিসেবে বসতেন, আজ ঠিক সেখানে তিনি আসামির কাঠগড়ায়। চোখে বিন্দুমাত্র অনুশোচনা নেই। জেলে বসে দিনরাত শুধু শান্তভাবে আইনের বই পড়ছেন। কিন্তু ফরেন্সিক রিপোর্ট সবকিছু প্রমাণ করে দিল। ভারতবর্ষের ইতিহাসে প্রথমবারের মতো কোনো জজকে ফাঁসির সাজা শোনানো হল। 1976 সালে 84 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন জোরহাট সেন্ট্রাল জেলে তার ফাঁসি হয় এবং মৃত্যুর মঞ্চেও তিনি ছিলেন একদম শান্ত, নির্বিকার। রাজখোয়ার মৃত্যুর পর ধুবড়ীর সেই বিশাল বাংলোটি হয়ে ওঠে এলাকার সবচেয়ে ভয়ের জায়গা। লোকমুখে যার নাম হয় ভূত বাংলো। রাতের নিস্তব্ধটায় নাকি সেখান থেকে ভেসে আসত মেয়েদের কান্নার আওয়াজ। বছরের পর বছর সেখানে পা রাখার সাহস পায়নি কেউ। আগাছায় ঢেকে গিয়েছিল সেই বাগানগুলো। অবশেষে দীর্ঘ সময় পর 2020 সালে প্রশাসন সেই অভিশপ্ত বাংলোটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। আর সেই পুরনো ইমারত গুড়িয়ে দিয়ে ঠিক সেই জায়গাতেই তৈরি হয় এক নতুন আধুনিক আদালত ভবন। ভাগ্যের কি অদ্ভুত নির্মম পরিহাস, যে মাটিতে একদিন একটা গোটা পরিবারের স্বপ্নকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। এক নির্মম বিচারক যেখানে নিজের হাতে তার আপনজনদের রক্ত ঝরিয়েছিলেন, আজ সেই মাটিতেই মানুষ এসে দাঁড়ায় ন্যায় বিচারের আশায়। এই গোটা ঘটনাটা মনের ভেতর একটা গভীর দাগ কেটে যায়। আর সবশেষে একটাই প্রশ্ন ভাবিয়ে তোলে, যে মাটিতে একজন বিচারক নিজের পরিবারকে খুন করে পুঁতে রেখেছিলেন, সেই একই মাটিতে দাঁড়িয়ে কি সত্যি কখনো প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া সম্ভব?